একটু আরেকটু আলোচনা করে নিই। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা লাস্ট ক্লাসে কি দেখছি? থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। ওকে, ফার্স্ট ল থেকে আমরা কি দেখেছি বলো দেখি? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এটা কি? কোন একটা সিস্টেমে যদি আমি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করি, ওই হিটের কিছু পার্ট হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, আর বাকিটা দিয়ে আমরা কি করবো? বাকি এনার্জি দিয়ে হিট এনার্জি সে কি করবে? ওয়ার্ক ডান করবে। ওকে, তারপর এখান থেকে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখে এসেছি এটা এরকম, ডি কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস কত? পি ডেল্টা ভি। এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ডেল্টা ডাব্লিউটা হচ্ছে ডেল্টা পি এর ইকুয়াল হয়। তো এই দুটা ইকুয়েশন থেকে আমরা শেষ পর্যন্ত দেখেছি যে ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত? পি ইন্টু ডেল্টা ভি। মানে কি বলো দেখি? এটা বলতে আমরা কি বুঝি? এটার দ্বারা আমরা বুঝি ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত? প্রেসার ইন্টু কি? চেঞ্জ ইন কি? ভলিউম। চেঞ্জ ইন ভলিউম। ডেল্টা ভিটা হচ্ছে প্রেসার চেঞ্জ, প্রেসারের সাথে ভলিউমের চেঞ্জ যদি আমি মাল্টিপ্লাই করি, তবে আমরা কি পাবো? আমরা ওয়ার্ক ডান পাবো। ওকে, এটা মনে রাখতে হবে। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যদি কখনো ক্যালকুলেশন করতে বলে যে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করো, যে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান, সো এটা যদি কখনো ক্যালকুলেশন করতে বলে, আমরা কি করবো? প্রেসারের সাথে ভলিউমটা কি করে দেবো? চেঞ্জ ইন ভলিউমটা মাল্টিপ্লাই করে দেবো, তখনই আমাদের কি হবে? ক্যালকুলেশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? কনফিউশন আছে কোনো? বলো এখান থেকে। নাই নাকি? আচ্ছা, তো আমরা ধরে নেই যে একটা এরকম যে V1 হচ্ছে ইনিশিয়াল প্রেসার আর V2 হচ্ছে ফাইনাল প্রেসার। এটা হচ্ছে কেস 1। হ্যাঁ, এটা হচ্ছে কেস 1 আর এটা হচ্ছে গিয়ে কেস 2। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, V1 কেস 1 এর জন্য ইনিশিয়াল প্রেসার হচ্ছে কি মনে করো 90। ওকে, 90 মিটার কিউব প্রেসার, মানে ভলিউমটা হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম হচ্ছে 90 মিটার কিউব, আর ফাইনাল ভলিউমটা হচ্ছে গিয়ে লাইক সাপোজ মনে করো ভি 100 মিটার কিউব, আর V3 হচ্ছে আরেকটা ভলিউম, সেটা হচ্ছে 107 মিটার কিউব। এটা হচ্ছে কেস 1 এর জন্য। আর কেস 2 হচ্ছে আরেকটা কেস, সেখানে হচ্ছে গিয়ে ফার্স্ট ইনিশিয়াল ভলিউম হচ্ছে কি মনে করো 105 মিটার কিউব। ওকে, সেকেন্ড ভলিউমটা একটু ডিক্রিজ হয়ে সাপোজ এটা হয়ে গেল 97 মিটার কিউব, আবার মনে করো 97 থেকে সেটা হয়ে গেল 90 মিটার কিউব, এরকম হয়েছে। ওকে, কেস 1 এন্ড কেস 2। ফার্স্টে মনে করো কেস 1 এর দিকে খেয়াল করো, প্রথমে ভলিউম ছিল কত? 90 মিটার কিউব, পরে ভলিউম কত হয়ে গেল? 100 মিটার কিউব, পরে এরপরে ভলিউম কত গেল? 107 মিটার কিউব। আর কেস 2 হচ্ছে এরকম। এখন আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন অ্যারেঞ্জ করে দেই, সাপোজ কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, এরকম বললাম যে এটা হচ্ছে কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? রাইট? আচ্ছা, কেস 1 এ আমরা বললাম তোমাকে ফাইন্ড আর প্রেসারটা হচ্ছে গিয়ে সাপোজ আমরা বললাম 2 নিউটন পার মিটার স্কয়ার। প্রেসার হচ্ছে 2 নিউটন পার মিটার স্কয়ার। তো দেখো তো সবাই কি এসআই ইউনিটে আছে কিনা? ভলিউম এন্ড প্রেসার বলো, এসআই ইউনিটে আছে সবাই? হুম, তোমাদের তো এরকম রিপ্লাই না দিলে তো আমি কথা বলা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, ঘুরে ফিরে একজন দুজন কথা বলে তো হবে না, বাকিদেরও তো রিপ্লাই দিতে হবে। এভাবে তো ক্লাস তো নেওয়া যাবে না, কারণ তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না সেটা তো আমাকে জানতে হবে। নাকি আমি শুধু শুধু কথাই বলে যাব, ক্লাসে নিয়ে যাব? এটা তো আর ক্লাস হইলো না। তো আমরা হচ্ছে কি এখানে প্রেসার হচ্ছে কি কত? 2 নিউটন পার মিটার স্কয়ার। এখন আমি কোশ্চেনটা হচ্ছে এরকম ভাবে অ্যারেঞ্জ করলাম, ইন কেস 1 find work done from V1 to V2। V1 to V2 তে ওয়ার্ক ডান কত, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। বলো দেখি এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমাদের যদি এই কেসটা ক্যালকুলেশন করতে বলে? বলো, পারবে? এটা আমি একটু ক্যামেরাটা ছোট নিচে করে দিই, সেটা আমি দেখতে পারবো। ওকে,
এটাকে সলভ করতে পারবো আমরা? স্যার বলো দেখি, ডেল্টা ভি এর টাইমে v1 প্লাস v2 লিখবো। আবার বলো। ডেল্টা ভি এর জায়গায় কি আমরা v1 প্লাস v2 লিখবো? ডেল্টা ভি এর বদলে আমি কি লিখেছি বলো দেখি, কি লেখা চেঞ্জ আছে ইন এখানে? ভলিউম ভলিউমের চেঞ্জ তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? v2 মাইনাস v1। তাহলে কি তুমি প্লাস কেন বললা শুরুতে বলো? মাইনাস করতে হবে ডেফিনেটলি কিছু থেকে কিছু একটা। সো আমাদেরকে বলেছে যে ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম v1 টু v2, v1 থেকে v2 তে চেঞ্জ হয়ে গেছে ভলিউম। কোত্থেকে চেঞ্জ হয়েছে? v1 থেকে কোথায়? v2 তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার সলিউশনটা যদি আমরা করতে চাই, তাহলে বলো তো ডেল্টা ভি এটা কত হবে? v1 মাইনাস v2 লিখবো না v2 মাইনাস v1 লিখবো? কোনটা লিখবো? এখানে হচ্ছে আমাদের লিখতে হবে v2 মাইনাস v1। কেন? কারণ 1 থেকে 2 তে গেছে। আমাদের কোয়েশ্চেন করেছে ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম 1 টু 2, তাহলে ডেল্টা ভি কত হবে? v2 মাইনাস v1। ওকে, তো v2 এর ভ্যালু কত? আমরা কেস 1 এ v2 এর ভ্যালু দেখতে পাচ্ছি 100, আর v1 এর ভ্যালু কত? 90, ঠিক আছে, মিটার কিউব। তাহলে শেষ পর্যন্ত কত হবে? এটা 10 মিটার কিউব। এখন যদি তোমাদেরকে আমি বলি যে ওয়ার্ক ডান কত, কিভাবে লিখবা বলো তো? ওয়ার্ক ডান মানে হচ্ছে কত? এই যে ওয়ার্ক ডান পি ইন্টু ডেল্টা ভি। তাহলে আমি লিখবো পি ইন্টু কত লিখবো? ডেল্টা ভি। পি এর ভ্যালু কত? 2, আর এখানে ডেল্টা ভি এর ভ্যালু কত? 10। সবাই এসআই ইউনিটে আছে, তাহলে 2 ইন্টু 2, 2 ইন্টু 10 কত হবে? 20 জুল। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো ম্যাথটা? কোনো কনফিউশন আছে? থাকলে বলো। আচ্ছা, এখন আমি ম্যাথটা সলভ করার পর দেখতে পেয়েছি ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু কি পজিটিভ এসছে না নেগেটিভ আসছে? পজিটিভ এসছে, রাইট? খুব সিম্পলি আমি দেখতে পাচ্ছি এখানে কোনো পজিটিভ সাইন আছে। এখন ডেল্টা ডাব্লিউ যদি পজিটিভ আসে, তাহলে লাস্টের ক্লাসে আমরা একটা চার্ট করেছিলাম যে ডেল্টা ডাব্লিউ যদি পজিটিভ আসে তাহলে ওয়ার্ক কে করতেছে? সিস্টেম নাকি এনভায়রনমেন্ট? বলো তো, কে কাজ করছে এখানে? ওয়ার্ক ডান কে করতেছে? সিস্টেম। সিস্টেম। তাহলে আমরা অ্যাজাম্পশনে লিখতে পারবো সিস্টেম ওয়ার্ক ডান বাই সিস্টেম লিখতে পারলাম আমরা। ওকে, ম্যাথটা সলভ হয়ে গেল। খুব সিম্পল একটা ম্যাথ। আমাদের এরকম ম্যাথ থাকলে আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবার আমরা একটু চেঞ্জ করে দিই ক্যালকুলেশন। 1 নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ হয়ে গেছে, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2টা কিরকম? আমি কোয়েশ্চেন নাম্বার 2টা এরকম করলাম যে ইন কেস 1 ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম v3 to v1। তখন কি করব বলো তো? আমরা ডেল্টা ভি এর বদলে কি লিখব বলতে পারবে? বলো তো, ডেল্টা ভি এর বদলে কত লিখবো? আমাদের হচ্ছে v3 থেকে কোথায় গেছে? চেঞ্জ হয়ে v1 এ গেছে, তাহলে ফাইনাল ভলিউম কোনটা? v1। তাহলে আমাদের ডেল্টা ভি লিখতে হবে v1 মাইনাস v3। v1 এর ভ্যালু কত? 90। v3 এর ভ্যালু কত? 107। তাহলে এটা কত হবে? মাইনাস 17 না প্লাস 17? এটা হবে মাইনাস 17 মিটার কিউব হয়ে গেল। সো নাও আমাদের যদি ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে বলে আমরা কি লিখবো? পি ইন্টু ডেল্টা ভি। পি এর ভ্যালু কত? 2, ডেল্টা ভি এর কত? মাইনাস 17, এভাবে লিখবো। তাহলে কত হলো? মাইনাস 34 জুল। এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু কি আসছে? নেগেটিভ সাইন আসছে। এই নেগেটিভ সাইন আমাদেরকে কি ইন্ডিকেট করে? ওয়ার্ক ডান এখানে কে করছে? সিস্টেম নাকি এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। তাহলে ওয়ার্ক ডান বাই এনভায়রনমেন্ট। ওকে, সো ম্যাথগুলো পারবা না করতে? বাকিগুলা যেভাবে যেভাবে কোশ্চেন হোক পারবা না করতে? এখানে পারবে বলো? আশা করি পারবে। ওকে, আচ্ছা, এবার আমরা কতগুলো প্রসেস নিয়ে আমরা এখন বলো এটুকু যে আমরা করেছি, এই যে এইখানে যে কোশ্চেন 1 এন্ড 2 তে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা এখানে? থাকলে বলো, বা কোনো কোশ্চেন আছে কিনা? নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা নেক্সটে চলে যাই, নেক্সট ম্যাথে। আচ্ছা, আমরা কিছু প্রসেস নিয়ে কথাবার্তা বলবো। থার্মোডাইনামিক্সের কিছু প্রসেস আছে,
সেই প্রসেসগুলো কি কি আমরা একটা একটা করে পড়ি। নাম্বার ওয়ান হচ্ছে কি আমরা পড়বো, সেটা হচ্ছে আইসোব্যারিক প্রসেস। ঠিক আছে, একটু লিখে ফেলবো সবাই, আশা করি মনোযোগ দিয়ে। প্রসেস প্লাস আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম করবো। ওকে, আমি ক্যামেরা ঠিক করে দিচ্ছি। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে যদি না করো পারবা না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করতে। আবার বলছি, আমরা কিছু প্রসেস নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে করে ডায়াগ্রামগুলো, গ্রাফটা কিরকম হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, তো ফার্স্ট কেসটা হচ্ছে গিয়ে কি আইসোব্যারিক প্রসেস নিয়ে আমরা কথা বলি। আইসোব্যারিক প্রসেস কি কেউ বলতে পারবা? আমরা সেকেন্ডটা হচ্ছে গিয়ে আইসোকোরিক প্রসেস, সিএইচও, আইসোকোরিক প্রসেস। নাম্বার 3 আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস। আর নাম্বার 4 যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস কোন প্রসেস, কি মিন করে সেটা নিয়ে একটু কথা বলি। নাম্বার 1 যেটা আমরা পড়লাম আইসোব্যারিক প্রসেস, এখানে হচ্ছে গিয়ে প্রেসার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এখানে কে কনস্ট্যান্ট থাকবে? প্রেসার। এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রেসার কনস্ট্যান্ট থাকবে। সেকেন্ডটা যেটা লিখেছি আইসোকোরিক প্রসেস, এখানে হচ্ছে গিয়ে কে কনস্ট্যান্ট থাকবে জানো? এখানে হচ্ছে গিয়ে ভলিউম কনস্ট্যান্ট থাকবে। মানে কনস্ট্যান্ট মানে কি বলতো? চেঞ্জ হবে না। ইন কেস অফ আইসোব্যারিক প্রসেস প্রেসার ফিক্সড, প্রেসারের ভ্যালু চেঞ্জ হবে না, বাড়বেও না কমবেও না, যেরকম ছিল ওই রকমই থাকবে। যদি জিরো থাকে তাহলে জিরো থাকবে, অনেক বেশি থাকলে অনেক বেশি থাকবে, বাট এটা চেঞ্জ হবে না। ওকে, আর আইসোকোরিক প্রসেসে কে থাকবে? ভলিউম কনস্ট্যান্ট থাকবে। ভলিউম কনস্ট্যান্ট থাকবে মানে কি ভলিউম চেঞ্জ হবে না। এখন বলো, আমরা যদি একটা সিলিন্ডারে, এখানে যদি মনে করো এখানে পিস্টন থাকে, পিস্টনটা মনে করো এ পয়েন্টে আছে, একটু পর পিস্টনটা যদি বি পয়েন্টে চলে যায়, হ্যাঁ বি পয়েন্টে চলে যায়, তাহলে বলো তো এখানে কি ভলিউম কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? পিস্টনটা যদি এ থেকে বি তে চলে যায়, ভলিউম কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই এই কেসে? হয় এখানে নাই স্যার, হয় নাই। কিভাবে বুঝেছো? কারণ কোনো কিছুই বের হয়ে যায় নাই, সব একই জায়গাতে আছে আর জাস্ট স্পেসটা বড় হয়েছে। স্পেসটা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গিয়েছে স্যার। তাহলে বেড়ে গেলে কি ভলিউম বাড়বে না? তোমার রুমে এখন যে এখানে ওয়াল আছে, এই ওয়ালটাকে তুমি যদি ধাক্কা দিয়ে পাশের রুমে পর্যন্ত নিয়ে চলে যাও, তাহলে কি তোমার রুমের কি স্পেস বেড়ে যাবে? বেড়ে গেলে কি ভলিউম বাড়বে না কমবে? বলো এখন। পারবে। বাড়বে। তো এখানে পিস্টনটা এ থেকে আগে গ্যাসগুলা, এখানে কিছু গ্যাস ছিল, গ্যাসগুলা অল্প একটু জায়গাতে ছিল, এখন হচ্ছে গিয়ে আমি পিস্টনটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে চলে গেছে, এখন কি অনেক বেশি জায়গা ঘুরে গ্যাসগুলো ঘোরাফেরা করতেছে। তাহলে গ্যাসের ভলিউম বলতে আমরা কি বুঝবো? যে কন্টেইনার নিয়ে আমরা কাজ করব, ওই কন্টেইনারে যে এমটি স্পেস আছে, ওই এমটি স্পেসটাই আমার জন্য ভলিউম হিসেবে কাজ করবে, বা ভলিউম হিসেবে আমরা কনসিডার করব। তাহলে এখন বুঝতে পেরেছো ভলিউম যে বেড়ে গেছে? বলো, বুঝতে পেরেছো? কে কোশ্চেন জানি জি করেছিল? স্যার। হুম, তো এখানে ভলিউম বেড়ে গেছে। তো এটাকে কি আমরা আইসোকোরিক প্রসেস কি বলতে পারবো এটাকে? এখানে এই ডায়াগ্রামটাকে আইসোকোরিক প্রসেস এটাকে বলা যাবে না। ঠিক আছে, একটা এক্সাম্পল বলো দেখি আইসোকোরিক প্রসেসে কোনটা হয়। যেমন আমাদের যে বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার গুলা আছে, এই গ্যাস সিলিন্ডার গুলা হচ্ছে গিয়ে প্রথমে যখন গ্যাস ফিল আপ থাকে, তখন হচ্ছে গিয়ে প্রেসার অনেক হাই থাকে। আস্তে আস্তে যখন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস গুলো আমরা রান্না করার কাজে ইউজ করতে থাকবো, তাহলে বলো ওই গ্যাসের ভলিউম কিন্তু একই রকমই থাকবে। প্রেসার কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমি যতই গ্যাস কনজিউম করতে থাকবো ওই সিলিন্ডারটা আস্তে আস্তে গ্যাস কমতে থাকবে, গ্যাসের পার্টিকেল গুলো কমতে থাকবে, তাহলে প্রেসার কমতে থাকবে, আর ভলিউম কি থাকবে? একই রকমই থাকবে। বুঝা গেছে? ভলিউম সেম থাকবে। ওকে, সো আমরা আইসোব্যারিক প্রসেস আর আইসোব্যারিক প্রসেসটা কি? প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কিন্তু কনস্ট্যান্ট থাকার জন্য কি করতে হবে আমাদের, আমরা দেখবো এটা আরো ভালো মতো পড়বো। আচ্ছা, থার্ড নাম্বার যে প্রসেসটা, এটা পরে কি বুঝতে পারছো? এটা আইসোথার্মাল প্রসেস। এটাতে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকতে পারে বলো তো? এখানে কোন? টেম্পারেচার। টেম্পারেচার। এই তো হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে কে থাকবে কনস্ট্যান্ট? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তো এখানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস।
আর অ্যাডিয়াবেটিক প্রসেস কি? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে নো এনার্জি এক্সচেঞ্জ। নো এনার্জি এক্সচেঞ্জ মানে হচ্ছে তুমি হিট দিয়ে কোনো কিছুকে টেম্পারেচার বাড়াইতেও পারবে না, আবার ওইটা থেকে টেম্পারেচার নিতেও পারবে না। এটা হচ্ছে টোটালি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? এমন একটা প্রসেস যেখানে আমি কোন একটা সিস্টেমে হিট প্রোভাইডও করতে পারবো না, ওই সিস্টেম থেকে হিট নিতেও পারবো না। এই ধরনের প্রসেসগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। সো চারটা প্রসেস নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতে পারলাম। এবার আমরা প্রথমে ডিসকাস করব নাম্বার 1 নাম্বার কেস, সেটা হচ্ছে গিয়ে কি আইসোব্যারিক প্রসেস। ঠিক আছে, আইসোব্যারিক প্রসেস। আইসোব্যারিক প্রসেসে আমরা শুরুতেই বলেছি প্রেসার কনস্ট্যান্ট। তাহলে বলো তো ডেল্টা ডাব্লিউর জন্য ফর্মুলা কি হবে? পি ইন্টু ডেল্টা ভি। তাহলে ওয়ার্ক ডান কি হবে? এটাই হবে না? দেখো তো, ওয়ার্ক ডান এটাই হবে। প্রেসারের ভ্যালু ফিক্স থাকবে, ভলিউমের ভ্যালু তো চেঞ্জ হবে। সো আলটিমেটলি ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এইটা আছে, এইটাই থাকবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বলো তো আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে? ভলিউমের সাথে প্রেসারের ডায়াগ্রামটা কিরকম হবে বলতে পারবা? এই ডায়াগ্রামটা হবে এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এরকম হবে। কেন এরকম হবে? সরি 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 সরি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। কেন এরকম হবে? কারণ দেখো, তুমি ভলিউমের ভ্যালু মনে করো এই ভ্যালুটা 10 সাপোজ। এখন দেখো তুমি এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 2, এই ভ্যালুটা সাপোজ 3, এই ভ্যালুটা মনে করো 4, আর এটা হচ্ছে ভলিউম, এই ভ্যালুটা মনে করো 5। বলো তো যখন ভলিউম 1 তখন প্রেসার কত? ভলিউম 1 এর সময় প্রেসার কত? 10। ভলিউম যখন 2 তখন প্রেসার কত? ভলিউম যখন 2 তখনও কত প্রেসার? 10। ভলিউম যখন 3 তখনও প্রেসার কি রকম? 10। ভলিউম যখন 4 তখনও 10, 5 তখনও 10। তাহলে কি এখানে কি প্রেসার চেঞ্জ হচ্ছে? বলো, প্রেসার কি চেঞ্জ হবে এখানে? বা এই গ্রাফ দেখে প্রেসার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আইসোব্যারিক প্রসেসের জন্য পি ভার্সেস ভি গ্রাফটা হচ্ছে এরকম হবে। ওকে, ভি ভার্সেস পি বা পি ভার্সেস ভি গ্রাফটা এক্স্যাক্টলি এরকম হবে, প্রেসারের ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখানে পয়েন্টগুলো হচ্ছে, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি, এটা হচ্ছে ই পয়েন্ট। ইফ আমি যদি তোমাকে বলি যে ফাইন্ড ওয়ার্ক ডান, আমি তোমাকে বলি যে ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট বি টু ই, ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট বি টু ই, এটা কিভাবে সলভ করবা বলো দেখি? কেউ একজন এক্সপ্লেইন করো, এটা আমরা কিভাবে সলভ করব? ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট বি টু ই, যদি এটাকে ক্যালকুলেশন করতে বলে, আমরা বি পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা ই পয়েন্ট দেখতে পাচ্ছি। বি পয়েন্ট থেকে একটা লাইন টেনে নিব, ই পয়েন্ট থেকে একটা লাইন টেনে নেব, এক্স এক্সিস কে কাট করব। তখন এই যে একটা রেক্ট্যাঙ্গেল বা যে জিওমেট্রিক্যাল শেপ ক্রিয়েট হয়েছে, এই জিওমেট্রিক্যাল শেপের এরিয়াটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য ওয়ার্ক ডান। বুঝা গেছে? এই জিওমেট্রিক্যাল শেপের এরিয়াটাই হচ্ছে আমাদের জন্য কি? ওয়ার্ক ডান। তাহলে আমাদেরকে যে বলেছে যে ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম বি টু ই, তাহলে আমি কি লিখবো? ওয়ার্ক ডান ফ্রম বি টু ই। কি লিখবো বলো তো? এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া লেন্থ কত বলো তো? লেন্থ কত? লেন্থ কি এইটুকু না? তাই তো? জি স্যার 3। এইটুকু হচ্ছে 3। কিভাবে করলা? 3 কিভাবে পেয়েছো? 5 থেকে তুমি নিশ্চয়ই 2 বাদ দিয়েছো, রাইট? 5 থেকে 2 জি বাদ স্যার। দিয়েছো, হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান ফ্রম বি টু ই আগে প্রথমে লিখবা প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। প্রেসার কত? অলওয়েজ 10, দেখতেই পাচ্ছ প্রেসারের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। আর ভলিউম কি লিখবা? ভলিউম তোমাকে লিখতে হবে 5 মাইনাস 2, এভাবে লিখতে হবে। তারপর 5 ইনটু 3, আলটিমেটলি কত হবে? 30 জুল। আর আমাদেরকে মনে রাখতে হবে এখানে এসআই ইউনিট আছে কিনা। ঠিক আছে, এক্স এক্স এক্সিসে ওয়াই এক্সিসে এসআই ইউনিট আছে কিনা। সো আইসোবেরিক প্রসেসে তোমাদের যদি ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে বলে, তোমরা কি পারবে? বলো, পারবে? কোনো জি স্যার। কনফিউশন? এখানে কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আশা করি নাই, কারণ তোমরা বুঝতেই পেরেছো। এবার আমরা 2 নাম্বার কেসে যাব, আইসোকোরিক প্রসেস। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের জন্য, বা সেকেন্ড
কাজটা হচ্ছে এটাকে কি বলে জানো? এটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে, ইন্ডিকেটর ডায়াগ্রাম অফ আইসোবেরিক প্রসেস। এবার আমরা আইসোকোরিক প্রসেস নিয়ে স্টাডি করব। তোমাদের কি অ্যাসাইনমেন্ট 1 সবার হয়ে গেছে? জি স্যার। ওকে, আইসোকোরিক প্রসেস। আমরা একটু আইসোকোরিক প্রসেস নিয়ে একটু পড়াশোনা করে আসি, দেখি আইসোকোরিক প্রসেস কি বলে। আইসোকোরিক প্রসেসে কে ফিক্সড, ভলিউম কনস্ট্যান্ট। আমরা আরেকবার লিখি, আইসোকোরিক প্রসেসে হচ্ছে কি ভলিউম কনস্ট্যান্ট, দ্যাট মিনস ভলিউম ফিক্সড, তার মানে ভলিউম চেঞ্জ হবে না। তো এখন দেখো ডেল্টা ডাব্লিউ ওয়ার্ক ডান যদি ক্যালকুলেশন করতে বলে, তাহলে ভলিউমের যদি চেঞ্জ না হয়ে থাকে, বলো তো এই ডেল্টা ভি এর ভ্যালু কি রকম হবে বলতে পারবা? If there is no change in volume, what will be the value of delta V? কি হবে? 0। 0। পারফেক্টলি হয়েছে। তাহলে ইন কেস অফ আইসোকোরিক প্রসেস ডেল্টা ভি ইকুয়াল টু কত হবে? 0। এটা আমাদের এমসিকিউ তে থাকবে যে ইন হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর আইসোকোরিক প্রসেস। এখানে বলে দিবে ডেল্টা পি 0, ডেল্টা ভি 0, ডেল্টা ইউ 0 বা ডেল্টা টি 0, এরকম বলে দিবে। বাট তোমাদের মনে রাখতে হবে এগুলো। তাহলে তুমি যদি এখন পি এর ভ্যালু যাই হোক না কেন, ডেল্টা বি এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে ওয়ার্ক ডানও কত হবে? 0 হবে। তাহলে আমি দেখতে পেয়েছি আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডানও কি হয়? 0 হয়। বুঝা গেছে? ওয়ার্ক ডানও কি হবে? 0 হবে। আচ্ছা, তো এটা ডায়াগ্রামটা কি রকম হবে? ইন্ডিকেটর স্যার ডায়াগ্রামটা আরেকবার বলেন। ভলিউম ফিক্সড, দ্যাট মিন্স ভলিউম কনস্ট্যান্ট, মানে কি ভলিউম উইল বি নো চেঞ্জ ইন ভলিউম। ডেল্টা ভিটা আমরা কিন্তু শুরুতে আজকে বলেছি যে ডেল্টা ভিটা আমাদেরকে বলে চেঞ্জ ইন ভলিউম। ওয়ার্ক ডান মানে কি প্রেশার ইনটু চেঞ্জ ইন ভলিউম। সো অ্যাজ ভলিউম ইজ ফিক্সড, দ্যাট মিন্স দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ভলিউম। তার মানে ডেল্টা ভি কত? 0। ডেল্টা ভি যদি 0 হয়, আমি এখানে 0 বসালাম, পি এর সাথে 0 মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল। তার মানে নো ওয়ার্ক ডান কত এসছে? 0 এসছে। তার মানে আইসোকোরিক প্রসেসে ভলিউমের চেঞ্জ কত হবে? 0 হবে, এন্ড ওয়ার্ক ডানও কত হবে? 0 হবে। নো ওয়ার্ক ইজ ডান ইন কেস অফ আইসোকোরিক প্রসেসে। তো আমাদের যদি এমসিকিউ দেয়, এমসিকিউ বলে যে ইন কেস অফ আইসোকোরিক প্রসেস হুইচ ওয়ান ইজ কারেক্ট, হ্যাঁ, তখন আমরা খুঁজে বেড়াবো যে এই দুইটা আছে কিনা। ওকে, ডেল্টা ইউ ডেল্টা ভিও 0 হবে, আর কি হবে? ডেল্টা ডাব্লিউ 0 হবে। তাহলে আমাদের জন্য থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা কি হবে বলো দেখি? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ পড়েছি, আর কি পড়েছি? ডেল্টা ডাব্লিউ পড়েছি। তাহলে ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ইউ প্লাস 0। আলটিমেটলি ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হয়ে যাবে? ডেল্টা ইউ হয়ে যাবে। তার মানে কি হবে? এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে আমি একটা সিস্টেমে ইন কেস অফ আইসোকোরিক প্রসেস, এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, এই হচ্ছে কি আমাদের সিলিন্ডার। আমি যদি এখানে হিট প্রোভাইড করি, তাহলে কি সিলিন্ডার কি ইন কেস অফ আইসোকোরিক প্রসেসে এই সিলিন্ডার কি এখানেই থাকবে, নাকি উপরে উঠবে, না নিচে নামবে বলো তো? কি হবে? এখানেই থাকবে স্যার। এইখানেই থাকবে। যদি এইখানে থাকে তার মানে নো ভলিউম চেঞ্জ। তাহলে আমি যে হিট প্রোভাইড করব সেই হিটটা টোটাল কোথায় কাজে আসবে? ইন্টারনাল এনার্জি ইনক্রিজিং এ কাজে আসবে। বুঝতে পেরেছো? আমি এখানে যে হিটটা প্রোভাইড করব, এই পুরো হিটটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজিং এ পুরোটাই ইউজড হয়ে যাবে। ওকে, আর যদি এখান থেকে আমি হিট নিয়ে নেই, বরফ দিয়ে হিট নিয়ে নেই, তাহলে কি হবে? হিটটা কোত্থেকে নিবে? এটার ভেতরে যে ইন্টারনাল এনার্জি আগে থেকে ছিল, সেখান থেকে সে ইন্টারনাল এনার্জি নিয়ে নিবে। ইন্টারনাল এনার্জি থেকে সে হিটগুলা নিয়ে নিবে। বুঝতে পেরেছো? এখন দেখো, তুমি তোমার হাত ধরে দেখো, তোমার হাত কিন্তু এখন গরম আছে, এখানে এখানে মানে আমাদের হাতের তালুগুলো মোটামুটি গরম থাকে। এখন তুমি যদি হাতে একটু বরফ রেখে দাও, তাহলে কি হবে? এই হাতে যেটুকু অংশ তুমি বরফ রাখবা, আইস রাখবা, ওইটুকু অংশ কি হবে? ঠান্ডা হয়ে যাবে। মানে কি তুমি ওইটুকু পার্ট থেকে এনার্জি নিয়ে নিয়েছো। বুঝা গেছে? তাহলে ওইটুকু পার্টে তোমার কি হবে? ইন্টারনাল এনার্জি কমে যাবে। কেন? কারণ তুমি ওখান থেকে হিট এনার্জি নিয়ে নিয়েছো। বুঝতে পেরেছো?
আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা। আর এটার জন্য ইন্ডিকেটর ডায়াগ্রামটা কি হবে? এই হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে কি আমাদের প্রেসার। তাহলে এটা ডায়াগ্রামটা হবে এইরকম। দেখো ভলিউম যেরকম আছে ওই রকমই। মনে করো ভলিউমের ভ্যালু 10, দেখো ভলিউম 10 এর ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না, পি এর ভ্যালু বাড়তেছে বাট ভলিউম যা আছে একই রকমই আছে। মনে থাকবে এটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম অফ আইসোকোরিক প্রসেস। কোনো কনফিউশন আছে? আছে? চলো, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। এখন যদি আমি তোমাদেরকে বলি যে ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, তোমাদেরকে আমি বললাম এই ডায়াগ্রাম থেকে ফাইন্ড ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, কত হবে বলো তো? ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কত হবে? 0 কেন জিরো হবে? কেন জিরো হবে? কারণ ভলিউম তো 0 আসবে স্যার। কারণ এ থেকে বি পয়েন্টে ভলিউমের চেঞ্জ হয় নাই, না হলে ভলিউম ওয়ার্ক ডান কত হবে? জিরো হবে। তাহলে আমি এখানে কি লিখে দিব? জিরো লিখে দেবো। আর যদি তোমাদেরকে আমি বলি যে এ থেকে বি পয়েন্টে ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হয়েছে, তখন কি করবা? ইন্টারনাল এনার্জি কোথায় আছে? থার্মোডায়নামিক্স এর ফার্স্ট লতে। তুমি ফার্স্ট ল লিখবা, তারপর লিখবা এ টু বি তে ওয়ার্ক ডান জিরো, ডেল্টা ডাব্লিউ বদলে জিরো লিখে দিবা। তাহলে ইন্টারনাল এনার্জির ভ্যালু কত হবে? কার ইকুয়াল হবে? এ টু বি তে ইন্টারনাল এনার্জি কার ইকুয়াল হবে? ডেল্টা কিউ এর ইকুয়াল। মানে তুমি যে এনার্জি প্রোভাইড করবা ওইটাই হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। মনে থাকবে? বুঝা গেছে এখানে? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলবা, ঠিক আছে? ওকে, সো আমরা আইসোকোরিক প্রসেসটাও পড়ে নিলাম। এবার আমরা আসি আইসোথার্মাল প্রসেসে। ঠিক আছে, আইসোথার্মাল প্রসেসে কোনটা চেঞ্জ থাকবে, কোনটা কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। দেখো আইসোথার্মাল প্রসেসটা ঘটনাটা কি রকম। দেখো আইসোথার্মাল প্রসেসে হচ্ছে গিয়ে আর আইসোথার্মাল প্রসেসটা একটু লিখে রাখো। আইসোথার্মাল প্রসেসটা হচ্ছে এটা টোটালি হচ্ছে গিয়ে বয়েলস লকে ফলো করে। কাকে ফলো করে? বয়েলস ল। এটা বইতে লেখা নাই বাট এটাকেই ফলো করে। আইসোথার্মাল প্রসেস পুরোপুরি ভাবে বয়েলস লকে ফলো করে। বয়েলস ল মনে আছে? আইডিয়াল গ্যাসে পড়েছিলাম, মনে আছে? বয়েলস ল কি বলেছে? প্রেসার এন্ড ভলিউম when temperature is constant, pressure and volume are inversely proportional. Pressure inversely proportional to its volume. এরকম আমরা পড়েছিলাম। সো আমরা নাম্বার 3 পড়তেছি এখন, সেটা হচ্ছে গিয়ে কি? আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ, আইসোথার্মাল প্রসেস। এখানে আমরা একটা সিলিন্ডার প্লট করেছি। সিলিন্ডার এখানে পিস্টন আছে। সো উই আর প্রোভাইডিং হিট এনার্জি টু দিস সিস্টেম। তাহলে কি হবে বলতো? এই পার্টিকেল গুলোর মধ্যে মানে কি ধরনের একটা বিহেভিয়ার চেঞ্জ হবে হিট প্রোভাইড করলে? হিট প্রোভাইড করলে কি হবে? এই পার্টিকেল গুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, কলিশন বেড়ে যাবে, ধাক্কাধাক্কি বেড়ে যাবে। তখন তারা কি করবে? এরা ধাক্কা দিবে কোথায়? পিস্টনকেও ধাক্কা দিবে উপরের দিকে। পিস্টন কি এখানে থাকবে ধাক্কা দিলে? বলো না স্যার, কি হবে? পিস্টনটা উপরে উঠে উপরে, যাবে। উপরে উঠাও কি অ্যালাউ আছে আইসোথার্মাল প্রসেসে? অবশ্যই আছে, জি স্যার হ্যাঁ, আছে। কারণ আইসোথার্মাল প্রসেসে শুধু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, অন্য কিছু তো চেঞ্জ হওয়ার অথরিটি আছে। তো ডেফিনেটলি এটা উপরে ওঠার বা এটার অ্যালো আছে। তাহলে এটা 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে চলে গেল, 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে চলে গেল। তাহলে বলো তো হিট দেওয়ার কারণে এখানে কি ভলিউম কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে। আচ্ছা, আমি তো হিট প্রোভাইড করেছি, তাহলে ডেল্টা কিউ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডেল্টা কিউ বলো তো? পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে। আর ভলিউম?
ভলিউমের চেঞ্জ কি বেড়ে গেছে না কমে গেছে? ভলিউম বেড়ে গেছে, তাহলে মানে ভলিউমের চেঞ্জ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। তাহলে ডেল্টা ডাব্লিউ এটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? ডেফিনেটলি এটাও পজিটিভ হবে। ওকে, আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি বলে? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা ইউ প্লাস কত? ডেল্টা ডাব্লিউ। দ্যাট মিনস ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। সো আমাদের যদি ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে বলে তখন আমরা এই ওয়ার্ক ডানটা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিভাবে? আমি দেখবো ভলিউমের চেঞ্জ কতটুকু, সেটা ওখানে বসাবো আর পি এর ভ্যালু বসাই দিব, সেটাই চলে আসবে। কিন্তু হোয়াট অ্যাবাউট টেম্পারেচার? টেম্পারেচার কি থাকবে? ফিক্স থাকবে, ঠিক আছে? হ্যাঁ, টেম্পারেচার ফিক্স থাকলে তাহলে আমাদের এই ডেল্টা ওয়ার্ক ডাব্লিউ এর অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তবে এটার জন্য ইন্ডিকেটর ডায়াগ্রামটা কি হবে সেটা একটু প্লট করে নেই। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে প্রেসার। ইন্ডিকেটর ভলিউম হবে এক্স্যাক্টলি এই বয়েলস ল এর মতো, এক্স্যাক্টলি এরকম হবে। বুঝা গেছে? এরকম হবে। এখন যদি তোমাকে আমি বলি একটা ডায়াগ্রাম, এটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেছে, হ্যাঁ, তখন তুমি কি করবা? এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, তাহলে এইটুকু এরিয়া যেটা, এটাই আমাদেরকে কি ইন্ডিকেট করবে? ওয়ার্ক ডান ইন্ডিকেট করবে, তাই তো? ওয়ার্ক ডান ইন্ডিকেট করবে। কিন্তু এটা কি কোনো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে পড়ে? বলো তো। না স্যার। পড়ে না। তবে এটা মনে রাখবা, এটা এই ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম? আইসোথার্মাল প্রসেসের ডায়াগ্রাম। এখন আইসোথার্মাল প্রসেস থেকে আমি দেখতে পেলাম যে এটা কোনো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে পড়ে না, না ট্রাপিজিয়াম, না রেক্ট্যাঙ্গেল, না রম্বাস, না কিছুর মধ্যেই পড়ে না। তাহলে জিওমেট্রিক্যাল শেপের মধ্যে যদি না পড়ে তাহলে সেই কেসে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন, তাহলে ওয়ার্ক ডানটা আমরা পাচ্ছি না, জিওমেট্রিক দিয়ে আমরা জিওমেট্রি দিয়ে করতে পারছি না এটা, তাহলে ওয়ার্ক ডানকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি করতে হবে? এটাকে আমাদের ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ভাষায় লিখতে হবে, এটাকে লিখতে হবে ডিভি। দেয়ারফর ডিডব্লিউ ইকুয়ালস টু কত হবে? পি ডিভি। তাহলে টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক আসবে ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? ডিডব্লিউ কিভাবে ইন্টিগ্রেশন হবে? ডিডব্লিউ এর বদলে আমি লিখে ফেলবো পি ডেল্টা ভি, ঠিক আছে? এটা এটা হবে এটার ইকুয়েশন। বোঝা গেছে? এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন কেস অফ কি? এটা ওয়ার্ক ডান ইন কেস অফ কোনটা? আইসোথার্মাল প্রসেসে। বোঝা গেছে? এখন ওয়ার্ক ডানটার ফর্মুলা তো এখনো আমরা এখানে এখানে তৈরি করি নাই, তাহলে এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? এটার ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা শিখবো, ঠিক আছে? এটা আমরা এভাবে রাখি, এটা আপাতত এভাবে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা। পি এর যদি ভ্যালু দেওয়া থাকে এটাকে ইন্টিগ্রেশন করে আমি পাবো কিছু একটা, ঠিক আছে? এটা এভাবেই থাকুক, এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ এটা এটা না পড়লেও আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আর, কারণ এখানে অনেক ম্যাথমেটিক্স আছে, এটা আমরা যখন সেকেন্ড পেপার আবার শুরু করব তখনই পড়বো, এটা রেখে দাও, ঠিক আছে? আইসোথার্মাল প্রসেসে এটা হচ্ছে ওয়ার্ক ডান ফর্মুলা। দ্যাট মিনস বুঝতে পেরেছো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমি তোমাদেরকে শুধু এইটুকু হিন্টস দিতে পারবো, সেটা হচ্ছে গিয়ে পিভি ইকুয়ালস টু এনআরটি। আমরা কি এটা কি জানি এই ফর্মুলাটা? জানি। তাহলে পিটাকে সাবজেক্ট করলে কি হবে বলো তো? এন আর ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ভি হবে না, তাই না? এটা হবে। এই ফর্মুলা তো ফার্স্ট পেপারে ছিল না? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে পড়ে এসেছি, কারণ আমি তো আগেই বলেছি আইসোথার্মাল প্রসেসটা বয়েলস ল কে ফলো করে, আর এই ফর্মুলা তো বয়েলস ল থেকেই এসেছে, তাই না? আচ্ছা, তো এখন আমি এই বয়স পি কে সাবজেক্ট করলে কি হবে? এনআরটি বাই ভি। এখন এই যে পি এর ভ্যালুটা যেটা আছে এটা আমরা এই যে এখানে বসাই দেব, পি এর ভ্যালুটা এখানে বসা দেব, বসিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে ওইটাই আমাদের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা হবে। বাট এটা আমরা আজকে শিখবো না, ঠিক আছে? কারণ এটা শিখতে গেলে আমাদের অনেক আরো অনেক কিছু আরো অনেক কিছু লাগবে, তারপর আমরা দেখা যাবে অ্যাসাইনমেন্টটা মিস করে ফেলবো। সো এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো কিনা বলো আইসোথার্মাল কেসটা? আচ্ছা, তো ইন্টিগ্রেশন জানতে পারলে আমরা বাকি কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের, কারণ যখনই কার্ভ থাকবে তখনই আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের আইসোথার্মাল প্রসেস হয়ে গেল।
আচ্ছা, এবার এবার আমরা কি করবো, অ্যাডিয়াবেটিক প্রসেস করবো। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে গিয়ে আমরা লিঙ্কটা শেষ হোক তারপর নিয়ে পড়বো। তো এতক্ষণ আমরা এই তিনটা নিয়ে যে কেস নিয়ে যে পড়লাম, এখানে কোনো বাকিটা পারবা তোমরা ক্যালকুলেশন করতে? বাকিটা মানে ইন্টিগ্রেশন বের করতে হবে। না না, এটা তো আমাদের ইন্টিগ্রেশন, তো তোমরা এটা পারবা না, কারণ আহ, তোমাদের ইন্টিগ্রেশন কলেজে শুরু করেছে, রাইট? জি স্যার। আচ্ছা, বলো তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এটা রাফ। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলতে পারবা? ln x হবে, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln x। এটা আমরা, ফর্মুলা সব খেয়ে বসে আছি। হ্যাঁ, এই জন্য আমরা একটু এটা এখানে রেখে দিব, এটা নিয়ে আর কাজ করব না। ওকে, আচ্ছা, তবে আমি শুধু এইটুকু বলে দিব। বলো, এই যে একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা আইসোথার্মাল কেস নিয়ে পড়ছি। আইসোথার্মাল কেসে আমি যে এখানে পার্টিকেল গুলো নিয়ে কাজ করছি, এটা তো সিলিন্ডার দিয়ে ঢেকে রেখেছি, তাহলে কি এই নাম্বার অফ পার্টিকেল কি চেঞ্জ হবে নাকি হবে না, এটা আগে বলো। হবে না। তার মানে ঠিক মোল না নাম, দিলে হ্যাঁ, এই সিলিন্ডার যদি আমি খুলে না দিই, রাইট, হবে না। তাহলে মোল নাম্বার কি চেঞ্জ হবে? না। No, হবে sir. না। ক্যাপিটাল আর, এটা কি একটা গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালু কি চেঞ্জ হবে? না। No, sir. আর ইন কেস অফ আইসোথার্মাল কেস, টেম্পারেচার কি হয়? কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে টি এর ভ্যালু কি? কনস্ট্যান্ট। তার মানে দেখছো, ইন কেস অফ আইসোথার্মাল কেসে পিভি ইকুয়ালস টু কত? এন একটা কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট, টি একটা কনস্ট্যান্ট। তাহলে সবাইকে যদি মাল্টিপ্লাই করে দেই কি হবে? একটা কনস্ট্যান্ট আসবে না? কনস্ট্যান্ট আসবে। তাহলে আমি আইসোথার্মাল কেসে লিখতে পারি পিভি ইকুয়ালস টু এন আর টি। এটার বদলে পরের লাইনটা এভাবে লিখতে পারি, পিভি ইকুয়ালস টু সি। জি স্যার। ওকে, এটা লিখে রাখো, এটা অনেক ইনফরমেটিভ একটা টার্ম, এটা আমার কাজে আসবে পরবর্তীতে এই চ্যাপ্টারে অনেক কিছুতে। তো আইসোথার্মাল কেসে কি হয়? পিভি ইকুয়ালস টু সি, সি এর ভ্যালু তো কোনটা? এন আর টি। ওকে, এটুকু শুধু আমরা জেনে রাখলাম, তারপর বাকি কাজ এমনি পারবা, কোনো সমস্যা নেই। স্যার এই চ্যাপ্টারটা মাঝখানে ছেড়ে না দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করি। এই চ্যাপ্টার শেষ করতে পুরো 1 মাস লাগবে, ফার্স্ট ইয়ার সব ভুলে যাওয়া মাঝখানে, বুঝছো? ফার্স্ট ইয়ার ভুলে যাবা, এই চ্যাপ্টার অনেক লেন্দি, অনেক।